আচ্ছা, কিভাবে একজন মানুষ ২০ বছরেরও বেশি সময় ধরে একটা আস্ত পারমাণবিক শক্তিধর দেশকে নিজের মুঠোয় ধরে রাখতে পারেন? ভ্লাদিমির পুতিনের এই যে লৌহ কঠিন নিয়ন্ত্রণ, এর পেছনে কিন্তু শুধু রাজনীতি নেই, এর পেছনে আছে সংকট, ভয় আর এক নিখুঁত পরিকল্পনার গল্প। চলুন আজ সেই ক্ষমতার কাঠামোটাকেই একটু ভেঙে দেখি। শুধু এই একটা বাক্য, আর এর মধ্যেই কিন্তু লুকিয়েছিল রাশিয়ার পুরো ভবিষ্যৎ। পুতিনের এই কথাটা শুধু একটা সংকট মোকাবেলার ঘোষণা ছিল না, এটা ছিল একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে রাষ্ট্রের কথাই হবে শেষ কথা। পুতিনের এই উত্থানটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে, সেই ৯০-এর দশকের বিশৃঙ্খল রাশিয়ায়। তখন ক্রেমলিন ছিল দুর্বল, আর দেশের আসল ক্ষমতা সরকারের হাতে ছিল না, ছিল মুষ্টিমেয় কয়েকজন ধনকুবেরের হাতে। পুতিনের সামনে প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই সেমি বাঙ্কিসিনা। ভাবা যায়, মাত্র ৭ জন ব্যাংকার, যারা দেশের অর্থনীতি আর রাজনীতিকে এমনভাবে চালাতো যে সরকার চলত তাদের ইশারায়। পুতিনের জন্য এটাই ছিল প্রথম যুদ্ধক্ষেত্র। তো পুতিনের লক্ষ্য ছিল একেবারে পরিষ্কার, এই ক্ষমতার সমীকরণটা পুরোপুরি উল্টে দেওয়া। তিনি এমন এক রাশিয়া গড়তে চেয়েছিলেন যেখানে অলিগার্করা রাষ্ট্রের নিয়ম মানবে, রাষ্ট্র অলিগার্কদের নয়। ক্ষমতাকে এক জায়গায় আনার জন্য পুতিন সংকটকে একটা টুল হিসাবে ব্যবহার করেছিলেন। চলুন দেখি কিভাবে ভয় আর নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে তিনি রাষ্ট্র আর জনগণের মধ্যে একটা নতুন অলিখিত চুক্তি তৈরি করে ফেললেন। থিয়েটারের ভেতরের পরিস্থিতিটা একবার ভাবুন তো, চরম উত্তেজনা, জঙ্গিদের গায়ে আত্মঘাতী ভেস্ট লাগানো, তাই সরাসরি অভিযান চালানো প্রায় অসম্ভব। টানা ৩ দিন শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর ক্রেমলিন একটা ভয়ঙ্কর আর নাটকীয় অভিযানের সিদ্ধান্ত নিল। অভিযান সফল হলো ঠিকই, কিন্তু এর জন্য বিশাল মূল্য দিতে হয়েছিল। গ্যাসের বিষাক্ত প্রতিক্রিয়ায় ১৩০ জনেরও বেশি জিম্মি মারা যান। ক্রেমলিনের বার্তাটা ছিল একদম পরিষ্কার, রাষ্ট্রের শক্তি দেখাতে গিয়ে যে কোনো মূল্যই প্রয়োজনীয় বলে ধরে নেওয়া হবে। আর ঠিক এখানেই জন্ম নিল পুতিনের রাশিয়ার সে অলিখিত চুক্তিটা। রাষ্ট্র নিরাপত্তা দেবে যে কোনো মূল্যে, আর বিনিময়ে জনগণ দেবে তাদের প্রশ্নহীন আনুগত্য। এটা ছিল অনেকটা নিরাপত্তার জন্য স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার এক নীরব সম্মতি। জনগণের কাছ থেকে আনুগত্য পাওয়ার পর পুতিন তার নতুন ক্ষমতাটা এবার প্রয়োগ করলেন অর্থনীতির ওপর। তার এবারের টার্গেট ছিল সেই সব ক্ষমতাধর ধনকুবের, যারা একসময় নিজেদেরকে রাষ্ট্রের চেয়েও বড় মনে করত। পুতিন তাদের সামনে একটা প্রস্তাব রাখলেন, যেটা ছিল একই সাথে সহজ এবং নির্মম। তোমরা তোমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ রাখতে পারো, কিন্তু শর্ত একটাই, রাজনীতি থেকে দূরে থাকতে হবে আর রাষ্ট্রের নিয়ম মেনে চলতে হবে। না মানলে পরিণতি হবে ভয়াবহ। যারা এই নতুন নিয়মকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছিল, তাদের জন্য পুতিনের বার্তা ছিল একদম দ্ব্যর্থহীন। মিডিয়া মোগল ভ্লাদিমির গুসিন্সকি, যিনি সরকারের সমালোচনা করেছিলেন, তাকে দেশ ছেড়ে নির্বাসনে যেতে বাধ্য করা হলো। একই দশা হলো আরেক প্রভাবশালী বরিস বেরেজভস্কির, তাকেও দেশ ছেড়ে পালাতে হলো। তবে সবচেয়ে বড় বার্তাটা দেওয়া হলো মিখাইল খোদরকভস্কির মাধ্যমে। রাশিয়ার তখনকার সবচেয়ে ধনী এই ব্যক্তিকে কর ফাঁকির অভিযোগে জেলে পাঠানো হলো, আর তার বিশাল তেলের সাম্রাজ্য ইউকোস চলে গেল রাষ্ট্রের নিয়ন্ত্রণে। বার্তাটা সবার কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল, কেউই আইনের ঊর্ধ্বে নয়, মানে ক্রেমলিনের ঊর্ধ্বে নয়। পুরনো ধনকুবেরদের তৈরি করা শূন্য স্থান পূরণ করতে এগিয়ে এলো এক নতুন শ্রেণী, সিলোভিকি বা ম্যান অফ ফোর্স। পুতিনের নিজের জগৎ, মানে কেজিবি এবং এফএসবির মতো নিরাপত্তা সংস্থা থেকে আসা এই অনুগত কর্মকর্তারাই হয়ে উঠলেন রাশিয়ার নতুন শাসক গোষ্ঠী। কিন্তু শুধু শক্তি আর অর্থনীতি নিয়ন্ত্রণ করলেই তো হয় না, এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে একটা আদর্শিক ভিত্তি লাগে। তাই পুতিনের রাশিয়া নিজেদের জন্য একটা রাজনৈতিক দর্শন তৈরি করল, যা এই কঠোর নিয়ন্ত্রণকে একটা ন্যায্যতা দেবে। এখানেই আসে সার্বভৌম গণতন্ত্রের মতো একটা চতুর আইডিয়া, মানে গণতন্ত্রের সবকিছুই থাকবে, নির্বাচন হবে, বিরোধী দলও থাকবে, কিন্তু সবকিছুর ফলাফল আগে থেকেই ক্রেমলিন ঠিক করে রাখবে। এটা ছিল গণতন্ত্রের একটা নিখুঁত অনুকরণ, কিন্তু আসল গণতন্ত্র নয়। আর দেশের বাইরের নীতির জন্য আদর্শ হয়ে উঠল আলেকজান্ডার দুগিনের চতুর্থ রাজনৈতিক তত্ত্ব। এর মূল কথাটা বেশ সহজ, বিশ্বজুড়ে একটা লড়াই চলছে দুটি শক্তির মধ্যে। একদিকে আমেরিকা
আর তার পশ্চিমা মিত্ররা, আর অন্যদিকে রাশিয়া, যে কিনা ইউরেশীয় সভ্যতার রক্ষাকর্তা। এই তত্ত্বটা পশ্চিমা বিরোধিতাকে একটা আদর্শিক রূপ দিল। দেশের ভেতরে ক্ষমতা পুরোপুরি নিজের হাতে আনার পর পুতিন এবার সেই শক্তি দেশের বাইরে প্রয়োগ করতে শুরু করলেন। আর এর সবচেয়ে বড় উদাহরণ হল ইউক্রেন। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, 2014 সালে ক্রিমিয়া দখলের ঠিক পরে পুতিনের জনপ্রিয়তা প্রায় 20% বেড়ে আকাশ ছুঁয়েছিল। এটাই প্রমাণ করে যে বিদেশের মাটিতে শক্তি দেখানোটা দেশের ভেতরে তার ক্ষমতাকে আরও মজবুত করার সবচেয়ে বড় একটা হাতিয়ার ছিল। 2022 সালের ইউক্রেন আগ্রাসন ছিল সেই দুগিনের তত্ত্বেরই একটা বাস্তব প্রয়োগ। ডিন্যাজিফিকেশন বা ঐতিহাসিক ঐক্যের মতো আদর্শিক যুক্তি দিয়েই এই যুদ্ধটা শুরু হয়েছিল, কিন্তু যেটাকে একটা ঝটিকা অভিযান ভাবা হয়েছিল সেটা এখন একটা দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছে, যার শেষ কোথায় তা এখনও কেউ জানে না। পুতিনের এই দীর্ঘ শাসনের মূল্যায়ন করতে গেলে দুটো সম্পূর্ণ বিপরীত ছবি আমাদের সামনে ভেসে ওঠে। তাহলে পুতিনের উত্তরাধিকারী আসলে কি? উত্তরটা নির্ভর করে প্রশ্নটা কাকে করা হচ্ছে তার উপর। তার সমর্থকদের চোখে তিনি একজন ত্রাণকর্তা, যিনি রাশিয়াকে 90 দশকের বিশৃঙ্খলা থেকে বাঁচিয়েছেন। কিন্তু তার সমালোচকদের মতে তিনি একজন স্বৈরাচারী, যিনি গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে একটা বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। পুতিনের রেখে যাওয়া উত্তরাধিকার তাই একই সাথে শক্তিশালী এবং ভঙ্গুর। ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে? একজন ত্রাণকর্তা হিসেবে যিনি রাশিয়াকে পতনের হাত থেকে বাঁচিয়েছিলেন, নাকি একজন ধ্বংসকারী হিসেবে যিনি একে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন? এই উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।